আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকার নিশ্চিতভাবেই জঙ্গিবাদের বিস্তারের বিষয়টিকে বা খুবই দ্রুত কোনো জঙ্গিবাদী হামলা ঘটতে পারে এই আশঙ্কাটিকে গুরুত্বের সঙ্গে নিতে রাজি হচ্ছে না। সে কারণেই চীনা রাষ্ট্রদূত এবং চীনা দূতাবাসের কয়েকদিন ব্যাপী চাপের পর দূতাবাস এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছেন যে বিভিন্ন দূতাবাস ও সরকারি দফতরে ইমেল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটি একটি ভুয়া গ্রুপের কাজ এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা আবারও দানা বেঁধে উঠছে তা নিয়ে দেশি বিদেশি বিভিন্ন পক্ষের আশঙ্কার মধ্যে সরকার যে এই তৎপরতার বিষয়টিকে একেবারেই পাত্তা দিচ্ছে না কিংবা একে একরকমের অস্বীকার করছে তা স্পষ্ট হয়ে উঠছিল। এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এমন একটা প্রতিবেদন দিল যেই প্রতিবেদনে তারা স্পষ্টত উল্লেখ করলো যে তারা উদ্বিগ্ন বাংলাদেশে আল কায়েদা তৎপর হয়ে উঠছে বলে, এবং সেই প্রতিবেদনে উল্লেখ করা হলো যে আল কায়েদা বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি এবং গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। আল কায়েদা বাংলাদেশে তৎপর হচ্ছে, ওইদিকে বিভিন্ন জায়গায় প্রেসার কুকার বোমা সহ দেশীয় প্রযুক্তিতে তৈরি বোমা পাওয়া যাচ্ছে। এই অবস্থার মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলে দিলেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই যে প্রতিবেদন সেটা অনুমান নির্ভর এবং সরকার এটাকে কোনো উদ্বেগের কারণ বলে মনে করে না এবং সরকার এটাকে বিশেষভাবে কোনো বিবেচনা করছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশে চীনা দূতাবাসে এমন একটা ইমেইল গেল যেই ইমেইলে চীনা দূতাবাসে হুমকি দেওয়া হলো যে সেখানে হামলা হতে পারে উগ্রবাদী সংগঠনের, এবং তার ফলশ্রুতিতে যখন চীনা দূতাবাস বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চাইল, তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করেই চীনা দূতাবাসের ওই উদ্বেগকে কিছু মাত্র গুরুত্ব না দিয়ে 2-3 দিন ধরে ওই এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মোতায়েনে রাজি হয়নি এবং চীনা দূতাবাসের ভেতরে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে এই নিয়ে বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক বচসা এবং তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে, একটা বিবাদের ঘটনা ঘটেছে, সেটা বাংলাদেশেরই বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। ঢাকা পোস্ট জানাচ্ছে যে ঢাকার চীনা দূতাবাসে ইমেইল করে হামলার হুমকি দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো, কিন্তু সেটা ঘটেছে প্রায় গত বুধবার, যখন উগ্রবাদী সংগঠনের নামে ইমেইল করে চীনা দূতাবাসে ওই হামলার হুমকি দেওয়া হয় এবং তারপর ওই হামলার হুমকির ঘটনা নিয়ে রাষ্ট্রদূত ইয়া ওয়েন, যাকে 2024 আগস্টের পর থেকে আমরা জানি যে চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন কতটা সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের কূটনীতিতে, এবং তিনি কিভাবে কথায় কথায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে গিয়ে যেমন বৈঠক করেন তেমনি প্রধানমন্ত্রীর সঙ্গে করেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে করেন, মানে যখন মন্ত্রণালয়ে যার সঙ্গে তার দেখা করতে ইচ্ছা করে তিনি তার সঙ্গে করেন। কারণ বিএনপি সরকারের সঙ্গে এই চীন সরকারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং সেটা দুপক্ষই জানান দিতে অতি উদ্গ্রীব, সেটা স্পষ্ট হয়ে উঠছিল। অথচ সরকার তার এই মিত্র দেশ চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন যখন ওই ইমেইল হুমকি পাওয়ার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দূতাবাসে আমন্ত্রণ জানান, এবং তারা যখন যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি মানে ওই জঙ্গিবাদ দমনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত যে ইউনিটটি, সেই ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটটি যায় এবং পুলিশ সদর দফতরের কর্মকর্তারা দূতাবাসে যান, এবং সেই দূতাবাসে যখন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সারা বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তারাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বসেন এবং নিরাপত্তা জোরদার নিয়ে
আলাপ করেন তখন দুপক্ষের মধ্যে মতের মিল হয় না এবং হট্টগোল লেগে যায়। কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুতেই এই যে একটা সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন ইমেল করে চীনা দূতাবাসকে হুমকি দিয়েছে এবং সেটা যে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে হবে, সেটা মানতে ওই সময় রাজি হচ্ছিল না। ঢাকা পোস্ট জানাচ্ছে যে দূতাবাসের নিরাপত্তা জোরদার করা নিয়ে পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটে বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। এগুলো ঘটে বুধবার থেকে চীনা দূতাবাস একটা উদ্বেগের মধ্যে, আতঙ্কের মধ্যে ওই ইমেইলটি পাওয়ার পর থেকে আছে, কিন্তু সরকার নিরাপত্তা জোরদার করে না। সিটিটিসি এবং গোয়েন্দা সূত্র জানায় এরপর বৃহস্পতিবার 20শে আগস্ট সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত ঢাকার বারিধারায় চীনা দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকটিতে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটা প্রতিনিধি দল এবং চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত অন্তত 10 জন চীনা নাগরিকও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় একটা সন্ত্রাসী গোষ্ঠীর নামে ইমেইলের মাধ্যমে চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়ার পর বিষয়টি পুলিশ সদর দফতর ও সিটিটিসিকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। পরে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিস্থিতি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দূতাবাসে যান পুলিশ কর্মকর্তা। এরপরে পুলিশ কর্মকর্তারা চীনা দূতাবাস থেকে বেরিয়ে জাপানি দূতাবাসেও যান। খুবই ইন্টারেস্টিং, জাপানের দূতাবাসেও এরকম ইমেইল গেছে কিনা সে বিষয়ে জাপানের দূতাবাস এখন পর্যন্ত কিছু জানায় না, কিন্তু চীনের দূতাবাসের বৈঠকটার পরপরই জাপানি দূতাবাসে যায় পুলিশের ওই কর্মকর্তারা। এবং জাপানেরও সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন প্রকল্প আছে, ব্যাপক পরিমাণ বিনিয়োগ আছে বাংলাদেশে। এবং বৃহস্পতিবার সকালবেলায় প্রায় 1 ঘন্টা ধরে ঢাকার বারিধারার জাপানি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গেও কিন্তু সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন বৈঠক করেন, কিন্তু তারা এর পরেও ওই দূতাবাস এলাকার নিরাপত্তা বৃদ্ধি করেন না এবং এর ফলে চীন, জাপান সহ বিভিন্ন দূতাবাসের ভেতরে এই নিয়ে আতঙ্ক আরো বৃদ্ধি পেতে থাকে। গত কিছুদিন ধরেই খবর আসছিল যে শুধু যে যুক্তরাষ্ট্র বারবার বাংলাদেশে আল কায়েদা সহ জঙ্গিবাদের বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সরকারের সঙ্গে, তাই নয়, ভারত তো করছেই, কিন্তু ভারতের কোনো উদ্বেগ তো ধরুন এই মুহূর্তে এই সরকার গুরুত্বের সঙ্গে নিচ্ছেই না এবং সেগুলোকে ভারতের অপপ্রচার হিসেবে প্রচার করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র 2025 সালে অন্তত 5 বার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং ছবি প্রমাণাদি সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় যে কিভাবে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার জন্য বিভিন্ন জঙ্গি সংগঠন প্রস্তুতি গ্রহণ করছে এবং দূতাবাসের ভেতরে কর্মরত অমুসলিম বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের অপহরণ, হত্যা এসবের পরিকল্পনার প্রাথমিক এক রকমের পর্যবেক্ষণ, রেকি, অনুসন্ধানও ওই জঙ্গি সংগঠনগুলো শেষ করেছে। এবং 2025 অক্টোবরে মার্কিন দূতাবাসের ওইসব প্রমাণাদির ভিত্তিতে এক দফা রীতিমতো সোয়াত বাহিনী, মানে পুলিশের সবচেয়ে বিশেষায়িত বাহিনীকে নিয়োগ করতে হয় বাংলাদেশ সরকারকে এবং তারপর থেকে মার্কিন দূতাবাস কিন্তু তার নিজস্ব উদ্যোগে এবং নিজস্ব ব্যক্তিবর্গকে দ্বারা, মানে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে মার্কিন দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই উদ্বেগটা বারবার প্রকাশ করছে যে 2024 জুলাই আগস্ট থেকে কারাগার ভেঙে এবং এরপর জামিনের মাধ্যমে বাংলাদেশে বিপুল পরিমাণ, মানে কয়েকশো যে জঙ্গি সংগঠনের নেতা কর্মী সংগঠকরা বেরিয়ে এসেছেন, তারা এখন এমনভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে। কিন্তু সরকার, মানে ইউনূস সরকার ঠিক যেমনভাবে বলে আসছিল বাংলাদেশে জঙ্গিবাদ নাই, তারেক রহমান সরকারও এই সম্প্রতি এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনটিকে পর্যন্ত অনুমান নির্ভর হিসেবে ঘোষণা করে বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে তারা এই অনুমান নির্ভর বিষয়টিকে আমলে নিচ্ছেন না। এমনকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বলেছেন যে এই যে আল কায়েদা নিয়ে যে খবর ছড়ানো হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে, সেটা
ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা মানে আওয়ামী লীগ সরকারের প্রোপাগান্ডা হতে পারে। এই অবস্থায় চীন জাপানের রাষ্ট্রদূতেরা দেখছেন এই সরকারের মিত্র সরকার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মতো প্রভাবশালী রাষ্ট্রদূত সেই বুধবার থেকে তার কাছে পাঠানো ওই ইমেইলে হুমকি পাওয়ার পর থেকে দেখছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কোনো পক্ষকে এই যে দূতাবাস এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা দরকার, সেখানে হামলার হুমকি দিয়ে উগ্রবাদী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে, এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করানো যাচ্ছে না। এই অবস্থায় চীনা দূতাবাসে এক দফা বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিবাদ হট্টগোলের পর অবশেষে সরকারের বিভিন্ন তরফে চাপ প্রয়োগের পর চীনা দূতাবাসে শুধু নয়, সারা কূটনৈতিক এলাকাতেই নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশেষে এসে রোববার 23শে আগস্ট। এবং তখন বলা হচ্ছে যে রাজধানীর কয়েকটি বিদেশি দূতাবাসে ইমেইলের মাধ্যমে হুমকির ঘটনায় পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বারিধারা ও গুলশানে অবস্থিত দূতাবাসগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় মিত্র দেশ চীনের সঙ্গে এই যে বিবাদটা ঘটে গেল নিরাপত্তা নিশ্চিত করা না নিয়ে, সেটার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে নিশ্চিতভাবেই। এবং অনেক সূত্রই বলছে ওই যে তিস্তা প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্পেই যে এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করে আসার পরেও চীনের তরফে কোনো প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে না, তার একটা বড় কারণ বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশের মধ্যে চীন এখানে বিনিয়োগ করে যাওয়াটাকে নিরাপদ মনে করছে না। তবে বাংলাদেশ সরকার নিশ্চিতভাবেই জঙ্গিবাদের বিস্তারের বিষয়টিকে বা খুবই দ্রুত কোনো জঙ্গিবাদী হামলা ঘটতে পারে এই আশঙ্কাটিকে গুরুত্বের সঙ্গে নিতে রাজি হচ্ছে না। সে কারণেই চীনা রাষ্ট্রদূত এবং চীনা দূতাবাসের কয়েকদিন ব্যাপী চাপের পর দূতাবাস এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছেন যে বিভিন্ন দূতাবাস ও সরকারি দফতরে ইমেল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটি একটি ভুয়া গ্রুপের কাজ এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি। তবে নিশ্চিতভাবেই চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, জাপানের রাষ্ট্রদূত সহ এসব দূতাবাসের কর্তা ব্যক্তিরা জানতে চাইবেন যে এখনো যদি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, তাহলে কিসের ভিত্তিতে সংবাদ মাধ্যমের সামনে এসে তারা বলছে যে এই হামলার হুমকি একটা ভুয়া গ্রুপের কাজ এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন হামলার ইমেইল ছাড়া হয়েছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মকাণ্ড দেখে পিপিলিকার পাখা গজিয়েছে বলেই মনে হচ্ছিল। ভারতে তিনি আসবেন কি আসবেন না সে অনেক পরের প্রশ্ন, কিন্তু তিনি প্রথম অবস্থায় ভারতের উপর দুটি শর্ত চাপিয়ে দেন। তিনি বলেন যদি ভারত এই দুটো শর্তে রাজি হয় তাহলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসবেন। আর এবার ভারতের পক্ষ থেকে এমন কিছু কর্মকাণ্ড ঘটানো হলো তাতে একটা জিনিস পরিষ্কার, তারেক রহমানের জন্য ভারতের দরজা অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ ভারত এক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের নম্র স্বভাব বা আচরণ করলো না, উল্টে বাংলাদেশের এই বারবারন্তকে গলা টিপে মেরে দিল আন্তর্জাতিক স্তরের সামনে। এবং বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল বা যাবে, তাতে বাংলাদেশের ডিপ্লোম্যাসি তো মুখ থুবড়ে পড়বেই, উল্টে বাংলাদেশের ভবিষ্যৎও ওই চটকানো লেবুর মতো তেতো হতে বাধ্য। কি হলো হঠাৎ করে? ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন আপডেট কি এলো? কেনই বা ভারত ও বাংলাদেশের মধ্যে সংঘাত ফের একবার চরম জায়গায় পৌঁছাতে পারে? আজকের এই ভিডিওতে আমি ডিটেইলে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত কমেন্ট করবেন। অনেকে বলেন আমাদের ভিডিও আপনাদের টাইমলাইন অবধি পৌঁছয় না, তার একটাই কারণ আপনারা নিয়মিত কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখেননি। যাই হোক, কালকে ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। দুপুর 2:25 ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি একটি বিবৃতি জারি করে।
সেখানে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসবেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য নির্দিষ্ট কিছু অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করা হয়েছে। কিন্তু 1 ঘন্টার মধ্যেই সেই বিবৃতিটি 180 ডিগ্রি বদলে যায়। ভারতের রাষ্ট্রপতি সচিবালয় সংবাদ মাধ্যমের বিবৃতিতে জানান যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্য শনিবারে যে রাষ্ট্রপতি ভবনের ফোর কোর্টে চেঞ্জ অফ গার্ড এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল তা আর হবে না। অর্থাৎ বাংলাদেশে তারেক রহমান বাড়াবাড়ি করতে গিয়ে, বেড়ে খেলতে গিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুলটি মারলেন। ভারত স্পষ্ট বুঝিয়ে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা এই মুহূর্তে আর চাইছে না। এ বিষয়ে দিল্লি এবং বাংলাদেশের কর্মকর্তারা স্বাভাবিকভাবে স্পিকটি নট অর্থাৎ মুখে কুলু পেটেছে। কিন্তু বাস্তব হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে রকমভাবে শর্ত ভারতের উপর চাপিয়ে দিয়েছে সেই শর্ত ভারত ভালোভাবে নেয়নি এবং অবস্থা আরো খারাপ জায়গায় যেতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ব্রিক্স সামিটের সময়। ভারত মনে করেছিল যে বাংলাদেশ এই মুহূর্তে যদি পাকিস্তানের মতো আচরণ করে তাহলে ভারতের পূর্ব এবং পশ্চিম দুপ্রান্তেই নাশকতার হামলার ছক যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেরকম ভাবে জাতীয় নিরাপত্তাও একটা বড়সড় থ্রেট হতে পারে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আবার একত্রে পথ চলতে চেয়েছিল ভারত। কিন্তু ওই যে বলে কুকুরের পেটে ঘি সহ্য হয় না। বাংলাদেশের পক্ষ থেকে দুটো শর্ত চাপিয়ে দেওয়া হয় ভারতের উপর। প্রথম শর্ততে বলা হয় যে শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে ভারতে এবং শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে ভারতকে। দ্বিতীয় শর্ত অনুযায়ী বলা হয় যে বাংলাদেশ অবিলম্বে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত 2 অভিযুক্তকে ফেরত চায়। যদি এই দুটি শর্ত মানা হয় তাহলেই তারেক রহমান নাকি ভারত সফরে আসবেন। অর্থাৎ বাংলাদেশের শর্ত ভারতের উপর চাপিয়ে বাংলাদেশ পুরো ঘটনাটার আর রাজনৈতিকভাবে ফায়দা তুলতে চেয়েছিল। এবার ওসমান হাদি, তিনি ছিলেন প্রকৃতপক্ষে ভারত বিরোধী এক ছাত্র নেতা। তার একাধিক ভাষণ, হুঁশিয়ারি শুনলে বোঝা যায় তিনি ভারতকে দ্বিখণ্ডিত করার ছক কষেছিলেন। এবার তার মৃত্যুর সঙ্গে কোনোভাবেই ভারত জড়িত নয়। তার মৃত্যুর সঙ্গে 2 অভিযুক্তরা নাকি ভারতের জেলে বন্দী, তাদেরকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশকে। এবার বাংলাদেশ যেটা বুঝলো না যে এই মামুলি 2 শর্ত চাপিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষতি করে আসলে বাংলাদেশই কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুলটি মারলো। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সরকার একটি প্রেস কনফারেন্স করেছিল দিন 15 আগে। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনের পর বাংলাদেশ স্পষ্ট বলে যে ভারতের জন্যই শেখ হাসিনার এরকম বারবারন্ত, ভারত চাইলে শেখ হাসিনার মুখ বন্ধ করে রাখতে পারে। ভারত এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, উল্টে বলেছিল একজন ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কিভাবে বলে যে ভারতের জন্যই শেখ হাসিনা এই ধরনের প্রেস কনফারেন্স করার সাহস দেখাচ্ছে। ওসমান হাদি পর্ব, ভারত এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। পরবর্তীকালে আমরা কি দেখলাম, বাংলাদেশের এই যে লম্ফঝম্প দিন 7 মধ্যে শেষ হয়ে যায় যখন বাংলাদেশ 8 থেকে 10 ঘন্টায় লোডশেডিং এ ডুবলো। বাংলাদেশের এই লোডশেডিং এর প্রধান কারণ হিসাবে উঠে আসে একটি বাস্তবিক পয়েন্ট, তা হলো জ্বালানি সমস্যা। হরমুজে জ্বালানি ক্রাইসিস আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কার্যত শূন্যতে নামতে শুরু করেছে। অর্থাৎ চাহিদা অনুযায়ী যোগান নেই। ফলে ভারত যদি ডিজেল দেয় তাহলেই তারা বিদ্যুৎ উৎপাদন করবে, না হলে তাদের সরকারি কলেজ, অফিস, আদালত অচিরেই বন্ধ করে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশ ফের প্রমাণ করে দেয় যে তারা ভারতের উপর কতটা নির্ভর করে থাকে এবং যেভাবে বিভিন্ন পণ্যদ্রব্য যেমন চাল, ডাল, দুধ, গম, ডিম বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপর তারা নির্ভরশীল, একইভাবে বিদ্যুতের উপরেও কিন্তু ভারতের উপর তারা নির্ভরশীল। কারণ বাংলাদেশ সরকার, মোহাম্মদ ইউনূস সরকার থেকে তারেক রহমানের সরকার শেষ 3 বছরে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আলটিমেটলি বাস্তবের মাটিতে কিছুই করেনি। এত কিছুর পরেও তারেক রহমানের মনে হয়েছিল ভারত হয়তো তারেক রহমানকে তাদের নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে। ভারত হয়তো বলবে ভাই আমরা সব শর্ত মেনে নিচ্ছি, এই নাও ভাই শেখ হাসিনাকে তোমাদের সাথে তুলে দিলাম, এই যে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত 2 ব্যক্তি তোমাদের সাথে তুলে দিলাম, দয়া করে তারেক রহমানকে আমাদের দেশে পাঠাও, নাহলে আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল ভারত অতিথি আপ্যায়নের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেও ঘন্টা খানেকের মধ্যে সেই প্রস্তুতি
পর্ব কিন্তু অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয় এবং পিআইবি স্পষ্টত জানিয়ে দিয়েছে তার পরবর্তীকালে যে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য কোনো অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনে করা হচ্ছে না। অর্থাৎ তারেক রহমান বুঝতে পারলেন ভারতের সঙ্গে খেলাটা আসলে কতটা কঠিন। ভারতের সঙ্গে যারাই খেলতে গেছে তাদেরকেই কিন্তু কোনো না কোনো সময় ভারতের পায়ের সামনে এসে পড়তে হয়েছে। তারেক রহমান দুই শর্ত চাপিয়ে নিজেদের আভ্যন্তরীণ রাজনীতির ডন প্রমাণ করার চেষ্টা হয়তো করতে পারেন, কিন্তু আন্তর্জাতিক স্তরে ডিপ্লোম্যাসি যে তার মুখ থুবড়ে পড়লো তা কিন্তু পরিষ্কার। কূটনীতি মানে ভালো সম্পর্ক রক্ষা করা, কূটনীতি মানে একে অপরের সঙ্গে তালে তাল মিলিয়ে চলা। যেখানে বৃহত্তর এক রাষ্ট্র ভারত আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, আপনি কি করতে পারতেন? যেখানে আপনি ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, যেখানে বিদ্যুৎ থেকে চাল ডাল দুধ ডিম গম সমস্ত কিছুতে ভারতের উপর আপনাকে তাকিয়ে থাকতে হয় ভারতের দিকে, সেখানে আপনি ভারতের আমন্ত্রণে সাড়া দিতেই পারতেন। আপনার সঙ্গে ভারতের বৈঠক হতো, অতীতে যত ডিসপিউট হয়েছে সেই ডিসপিউটগুলোর সমাধান সূত্র খুঁজে পাওয়া সম্ভব হতো। মানে আপনাদের চিকেন স্নেক নেওয়ার স্বপ্ন না পূরণ হলেও ভারতের সঙ্গে বৈঠকে বসার স্বপ্নটা তো পূরণ হতো। আপনাদের শিলিগুড়ি করিডরকে না কেটে ফেলার স্বপ্নকেও, মানে কেটে ফেলার স্বপ্নকে পূরণ না করতে পারলেও অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিনিট দশকের সম্পর্ক আপনি ভালো করতে পারতেন। উল্টে ভবিষ্যতে আপনি যে সুযোগ সুবিধাগুলো পেতেন সেই রাস্তাগুলোও বন্ধ করে দিলেন ভারতের উপর পাল্টা শর্ত চাপিয়ে। আর পাল্টা ভারতও বুঝিয়ে দিল তারেক রহমানকে আকুতি মিনতি করার মতো অবস্থায় ভারত অন্তত নেই। আর ব্রিক্স সামিট শুধুমাত্র ভারতের জন্য ইম্পর্টেন্ট ছিল না, ব্রিক্স সামিট বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট ছিল। কারণ গোটা বিশ্ব ডিডলারাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে আমেরিকা দাদাগিরির রোধ করতে গেলে ডলারের ভ্যালু কমাতে হবে এবং ব্রিক্স কারেন্সি বা ডিজিটাল কারেন্সি আনার জন্য রাশিয়া চীন ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র কিন্তু জোট বেঁধেছে এবং ব্রিক্স সামিটে টোটাল 21টা দেশ কিন্তু অংশগ্রহণ করছে। ভারত চেয়েছিল বাংলাদেশ যদি ব্রিক্স সামিটে আসে তাহলে ভারতে এবং বাংলাদেশের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে এবং সম্পর্ক জোরদার হতে পারে। ব্রিক্স সামিটে বাংলাদেশকে ইনক্লুডও করলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক শক্তিশালী ফুটফল হতে পারে ভারতের। কিন্তু তারেক রহমান এত কিছু না ভেবে, লং টার্ম জিওপলিটিক্যাল গোলটা না ভেবে তিনি পাকিস্তানের ফাঁদে পাটা দিল। ভারতের বিপক্ষে তিনি শর্ত চাপালেন, যেই শর্ত ভারত তো পূরণ করলোই না, উল্টে তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর জন্য যে অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল সেটাও কিন্তু বাতিল করে দিল ভারত সরকার। অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়ুলটি মারল বাংলাদেশ। তারেক রহমান এবার ভবিষ্যতে কোন দেশে মিটিং করতে যান এবং সেই দেশ বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করে তা দেখার জন্য বিশ্বাস করুন আমি অন্তত উদ্গ্রীব হয়ে বসে আছি। আর যাই হোক, পাকিস্তানপন্থী বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের অর্থনৈতিক ভাগ্য বদলাতে পারে, এই রকম অতি বড় বাংলাদেশ প্রেমীও হয়তো এখন ভাবছেন না। হ্যাঁ, ভাবছেন কিছু উগ্র ইসলামপন্থী জামাতপন্থী ছাত্র নেতারা ভাবছেন, কিন্তু বাস্তব যে কত কঠিন তা কিন্তু ভারত বাংলাদেশকে ফের একবার বুঝিয়ে ছাড়লো। আর এই নাম ভারত। যারা ভারতের সঙ্গে খেলার চেষ্টা করেছে তারা আসলে দিনের শেষে একা হয়ে আন্তর্জাতিক স্তরে দাঁড়িয়ে আছে, যার সর্বশ্রেষ্ঠ উদাহরণের নাম তারেক রহমানের বাংলাদেশ। কি ভারতের সিদ্ধান্ত নিয়ে আপনি খুশি তো? ভারত যা করেছে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।